আমাদের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে গতিবিদ্যার নতুন একটা কনসেপ্ট নিয়ে ক্লাস নিব, সেটা হচ্ছে প্রাস। এই প্রাসটা হচ্ছে আমাদের গতিবিদ্যার অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিকস। এই প্রাস থেকে কিন্তু প্রত্যেকবারই আমাদের মোটামুটি বলা যায় প্রত্যেক বছর কোনো না কোনো একটা সৃজনশীল থাকে, এবং এটা তোমরা ম্যাথে যখন যাবা, ম্যাথ সেকেন্ড পেপারও এই প্রাসের একটা অধ্যায় পাবা। সেই অধ্যায়টা এখানে করলে সেখানে ক্লিয়ার হয়ে যাবে, মানে সেম জিনিস। তো সবাই আগে আমাকে কনফার্ম করো, তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কনফার্ম করো। যারা জয়েন করছো সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। প্রথমত আমরা জানবো প্রাস কী জিনিস, এরপর হচ্ছে আমরা এই প্রাস নিয়ে হচ্ছে আমাদের যা যা পড়ার সব কিছু আমরা পড়বো, বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো করব, বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো আমরা করব এই প্রাস নিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আচ্ছা, তো আমরা আজকে মেইনলি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রক্ষেপক বা প্রাস। প্রক্ষেপক বা আমরা বলতে পারি প্রাস, আর ইংলিশে বললে আমরা বলি প্রজেক্টাইল। তো প্রথমে আমরা জানবো হচ্ছে এটা কি, এরপর আমরা এটার ইকুয়েশন শিখবো, আর আমাদের কোন জিনিসটাকে কি বলে আমরা সেটাও দেখব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি প্রক্ষেপক বা প্রাস কি জিনিস। সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি থেকে কোনো একটা বস্তুকে যখন আমরা তির্যকভাবে নিক্ষেপ করব, আই রিপিট এগেইন, ভূমি থেকে কোনো একটা বস্তুকে আমরা তির্যকভাবে নিক্ষেপ করব। ফর এক্সাম্পল, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ মনে করে নিলাম থিটা নট, মানে আদি কোণ। থিটা নট কোণে আমরা তার আদি বেগ হচ্ছে ভি নট বেগে নিক্ষেপ করলাম। তাহলে এই যে আমি নিক্ষেপ করলাম, আমরা কিন্তু তাকে কীভাবে নিক্ষেপ করলাম? ভূমির সাথে তির্যকভাবে। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুকে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করি, তাহলে তাকে আমরা বলি প্রক্ষেপক বা প্রাস
বা আমরা বস্তুটাকে প্রক্ষিপ্ত করে দিলাম, নিক্ষিপ্ত করে দিলাম, তাহলে তবে শর্তটা কি? শর্তটা হচ্ছে ভূমির সাথে তির্যকভাবে, অর্থাৎ আমরা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ বজায় রাখবো। সাধারণত আমরা নির্দিষ্ট কোণে বা ভূমির সাথে একটু বাঁকা করে যদি আমরা নিক্ষেপ করি তখন তাকে আমরা বলি প্রক্ষেপক বা প্রাস। এই ক্ষেত্রে কি হয় আসলে, তুমি সিম্পল চিন্তা করো, একটা বস্তুকে তুমি এভাবে থ্রো করলা একটু বাঁকা করে যখন থ্রো করবা বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, দেন আস্তে আস্তে নিচের দিকে নামবে। তার গতিপথ যদি আমরা দেখাই তাহলে গতিপথটা হবে এরকম, বস্তুটা এভাবে উপরে উঠে আবার নিচে নেমে গেল। তাহলে সেই ভূমি থেকে এখান থেকে তুমি নিক্ষেপ করলা, এখান থেকে নিক্ষেপ করলা, সে উপরে উঠে আবার এখানে নেমে গেল। তাহলে এখানে আমার বিভিন্ন পয়েন্টের নামকরণ করতে হবে। এক নাম্বার কথা, সে সর্বোচ্চ যতটুকু উঠলো, কারণ সে আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, উপর দিকে উঠতে 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 একটা পজিশনে উঠার পর আর সে উপর দিকে উঠে না, দেন আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করে। এখন আমার কথা হচ্ছে সে সর্বোচ্চ যতটুকু উপরে উঠলো তাকে আমরা বলি হচ্ছে এইচ। এইচ মানে হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, এটাকে আমরা বলি সর্বাধিক বা সর্বোচ্চ উচ্চতা, সর্বাধিক উচ্চতা। তাহলে আমরা বুঝলাম কোন একটা প্রাসকে যখন আমি ভূমির সাথে, কোন একটা বস্তুকে যখন ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করলাম তাকে বলতেছি প্রাস, এবং এটা সর্বোচ্চ যতটুকু হাইট পর্যন্ত উঠে, দেখো এটা কিন্তু ভূমির সাথে লম্বালম্বিভাবে কতটুকু উপরে উঠলো, বাঁকা করে না, অর্থাৎ তার যে উলম্ব সরণ, এক কথায় আমরা বলতে পারি এটা হচ্ছে তার উলম্ব সরণ। আমার লম্বালম্বিভাবে যতটুকু সরণ হলো সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এবার এই বস্তুকে তুমি ভূমি থেকে এখান থেকে নিক্ষেপ করলা, সেই ভূমিতে এখানে যায় পড়লো, তাহলে খেয়াল করো এই প্রাস যদি আমি চিন্তা করি, এই প্রাসের গতিটা কিন্তু দুই দিকে পরিবর্তন হয়। যেমন আমি যদি মনে করো ভূমির সাথে তির্যকভাবে একটা বলকে কিক করলাম, একটা ফুটবলকে কিক করলাম, তাহলে ফুটবলটা সামনের দিকেও যাবে, উপরে নিচেও গমন করবে, কিছুক্ষণ উপরের দিকে উঠবে, কিছুক্ষণ নিচের দিকে নামবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এর গতিপথ দুই দিকে, গতিপথ দুই দিকে। একটা হচ্ছে এই বস্তুটা সামনের দিকে গমন করে, আরেকটা বস্তুটা হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে গমন করে। ওই কারণে আমরা বলি প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি। তাহলে প্রাসের গতি কেমন গতি? দ্বিমাত্রিক গতি। কেন? সে দুইটা মাত্রা বরাবর পরিবর্তন হচ্ছে, একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে উপরে নিচে। তাহলে আমরা যদি এটাকে এক্স এক্সিস ধরি, এটাকে এক্স অক্ষ ধরলে এটাকে আমরা ওয়াই অক্ষ ধরতে পারি, দুইটা আমরা মাত্রা নিলাম। তাহলে প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। প্রাসের গতি কোন ধরনের গতি? প্রাসের গতি হচ্ছে এক ধরনের দ্বিমাত্রিক গতি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমাদের দ্বিমাত্রিক কেন? কারণ দুইটা মাত্রা বরাবর পরিবর্তন হয়, একটা হচ্ছে সামনে সে কতটুকু যাচ্ছে আর একটা হচ্ছে উপরে উঠে নিচে নামতেছে লম্বালম্বি। তাহলে আমরা এটাকে এক্স অক্ষ ধরলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। এখন এই প্রাসটা আনুভূমিকভাবে কতটুকু পরিমাণ তার সরণ হলো, আনুভূমিকভাবে কতটুকু গেল, এটাকে আমরা বলি তার আর। এই আরটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা, এটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা বা শুধু পাল্লাও বলা হয়। পাল্লা বলতে বুঝতেছি, পাল্লা বা ইংলিশে বলা হয় রেঞ্জ, রেঞ্জ বলতে আমরা বুঝতেছি সে আনুভূমিক পাল্লা মানে হচ্ছে আনুভূমিকভাবে কতটুকু গমন করলো। আমরা গতদিন যখন পড়ছিলাম খাড়াভাবে উপর দিয়ে নিক্ষেপ করলাম, খাড়াভাবে নিক্ষেপ করলে কিন্তু আমি যেখান থেকে নিক্ষেপ করলাম আবার সেখানে এসে পড়বে, সো সেক্ষেত্রে কিন্তু বস্তু ডানে বামে সরে না। বাট আনুভূমিকের সাথে যখন তির্যকভাবে নিক্ষেপ করি তখন কিন্তু বস্তু যেখান থেকে আমি নিক্ষেপ করলাম সেখানে এসে পড়ে না, অন্য জায়গায় পড়ে। তাহলে আমার বস্তু আনুভূমিকভাবে কতটুকু সরণ হলো তাকে বলতেছি আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লা মানে কি? কোনো একটা প্রক্ষেপক বা প্রাসের আনুভূমিকভাবে যতটুকু সরণ হলো তাকে আমরা বলতে পারি তার আনুভূমিক পাল্লা। এবার আসি, এই বস্তুটা ভূমি থেকে নিক্ষেপ করার পর প্রথম উপর দিকে উঠে সর্বোচ্চ অবস্থানে যায়, এর মানে এতক্ষণ পর্যন্ত সে ঊর্ধ্বমুখী, এরপর নিচের দিকে নামে, এর মানে নিম্নমুখী। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সে ভূমি থেকে সর্বোচ্চ অবস্থান পর্যন্ত যাওয়ার সময় যে টাইমটা লাগে তাকে আমরা বলি T1। এই T1 মানে হচ্ছে সে সর্বাধিক উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগে, আর নামতে যতক্ষণ সময় লাগে তাকে আমরা বলি T2। এই T2 মানে হচ্ছে নামতে কতক্ষণ সময় লাগে, এবং এদেরকে আমরা বলি T1 মানে হচ্ছে তার উত্থানকাল, T2 মানে হচ্ছে তার পতনকাল।
পতনকাল। আমরা জানি কোন একটা প্রাস সে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে, প্রাথমিকভাবে উপরের দিকে উঠে, তাহলে উপরের দিকে উঠতে যতক্ষণ সময় লাগলো দিস ইজ কল্ড উত্থানকাল, আর নিচের দিকে নামার সময় পতনকাল। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, উত্থানকাল পতনকাল। যদি টোটালটা চিন্তা করি, সে নিক্ষিপ্ত হওয়ার পর থেকে যতক্ষণ শূন্যে ছিল তাকে আমরা বলি বিচরণকাল। তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে তার বিচরণকাল। তাহলে আমাদের টোটাল যে বিচরণকাল এখান থেকে একেবারে এতটুকু পর্যন্ত গেল, এটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। বড় হাতের টি মানে হচ্ছে উত্থানকাল প্লাস পতনকাল, আর এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে তার বিচরণকাল। বিচরণকাল এর মানে কতক্ষণ সে শূন্যে বিচরণ করলো সেটাকে আমরা বলতেছি বিচরণকাল। আগে আমাকে বলো এই কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আর আমরা এখান থেকে বলবো কোন একটা বস্তুর এটা হচ্ছে আদিবেগ, প্রক্ষেপণে যত কোণে নিক্ষেপ করা হলো, আর এটা হচ্ছে আদি কোণ। এটাকে আমরা অনেক সময় আমাদের প্রক্ষেপক কোণও বলতে পারি। এটাকে আমরা বলতে প্রক্ষেপক কোণ, মানে যত কোণে প্রক্ষিপ্ত করা হলো বা নিক্ষিপ্ত করা হলো। তাহলে বলো প্রাসের এই ইনিশিয়াল কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার কিনা। তাহলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার কনসেপ্ট, প্রাস কি? প্রাস হচ্ছে কোন একটা বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে সেটাকে ওই বস্তুটাকে আমরা বলি প্রাস। আর ওই বস্তু যে পথে গমন করলো তাকে বলতেছি প্রাসের গতিপথ। তাহলে দেখো বস্তুটাকে বলতেছি প্রাস, ওই বস্তুটাকে বলতেছি প্রাস বা প্রক্ষেপক বা নিক্ষিপ্ত বস্তু, আর সে যে পথে গমন করলো তাকে বলতেছি তার গতিপথ। তাহলে এটা হচ্ছে তার কি? গতিপথ। খেয়াল করো, এটা হচ্ছে তার কি? এটা হচ্ছে তার গতিপথ। আর প্রাসের যে গতিপথ সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবার কোনো একটা বস্তুকে যখন তির্যকভাবে নিক্ষেপ করি, সে প্রথমে উপর দিকে উঠে, উঠতে উঠতে সর্বোচ্চ অবস্থানে উঠার পর আবার নিচের দিকে নামে। সর্বোচ্চ কতটুকু উপরে উঠলো যে হাইটটা তাকে বলি সর্বাধিক উচ্চতা, আর আনুভূমিকভাবে সে যতটুকু গমন করলো তাকে আমরা বলি তার আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। তাহলে বলো এতটুকু ক্লিয়ার হলো কিনা। আর সর্বোচ্চ অবস্থানে উঠার সময় যে টাইমটা লাগে তাকে আমরা বলি উত্থানকাল T1, নামার সময় যে টাইমটা লাগে তাকে আমরা বলি পতনকাল T2। আর সে নিক্ষেপণের বিন্দু থেকে যতক্ষণ পর্যন্ত শূন্য অবস্থান করে, মানে উপরে উঠলো আবার নিচে নামলো, টোটাল যে টাইমটা আমাদের ব্যয় হলো, এই টোটাল টাইমটাকে আমরা বলতেছি বিচরণকাল। আর আমাদের বিচরণকাল মানে উত্থানকাল প্লাস পতনকাল। এবং আমরা আগে অলরেডি বলছিলাম কোন একটা বস্তুর ক্ষেত্রে তার উত্থানকাল এবং পতনকাল সবসময় কেমন হয়? সমান হয়। আমরা আগে এটা দেখছিলাম যে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উত্থানকাল পতনকাল সেম ছিল। এখন বলো এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কনফার্ম করো। আমাদের এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে প্রক্ষেপক কি, প্রক্ষেপক কোণ? এটাকে আমরা বলতে পারি প্রক্ষেপক কোণ। থিটা নটটাকে আমরা বলতে পারি প্রক্ষেপক কোণ, প্রক্ষেপক কোণ। এবং আমাদের এখানে প্রাসের গতি দ্বিমাত্রিক গতি। এখানে আমাদের দুইটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা কাউন্ট করে নিতে পারি, আমরা দুইটা অক্ষ ধরে নিলাম। আর এখানে সর্বাধিক উচ্চতা কি এইচ দ্বারা প্রকাশ করি, আনুভূমিক পাল্লা কি আর দ্বারা প্রকাশ করি, উত্থানকাল T1, পতনকাল T2, বিচরণকাল T। এগুলো একটু সবগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। ওকে, আচ্ছা যদি আমাদের ক্লিয়ার হয়, আচ্ছা কয়েকজন বলতেছে পুরোটা একটু আবার বলার জন্য, আমি সংক্ষেপে পুরো জিনিসটা আবার বলতেছি। এক কথায় ভূমির সাথে তির্যকভাবে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে ওই বস্তুটাকে বলি প্রাস।
ফর এক্সাম্পল তুমি একটা ফুটবলকে কিক করলা, ওই ফুটবলটাই হচ্ছে প্রাস। আর ফুটবলটা এখান থেকে এভাবে যাইতে 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 এখানে পড়লো, যে পথে সে গমন করলো সেটাকে বলি ওই ফুটবলের গতিপথ, মানে হচ্ছে প্রাসের গতিপথ। তাহলে যে বস্তুটাকে নিক্ষেপ করলাম তার নাম হচ্ছে প্রাস, ওই প্রাসটা যে পথে গমন করে সেটা হচ্ছে তার গতিপথ। আর প্রাসের গতিপথে সে দুই দিকে দিক পরিবর্তন করে, দুই দিকে তার সরণ হয়, একটা হচ্ছে আনুভূমিকভাবে আর একটা হচ্ছে উলম্বভাবে। ওই কারণে প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি, কারণ এর মাত্রা দুইটা। এরপর আসি আমাদের প্রক্ষেপ, এই বস্তুটাকে যে কোণে নিক্ষেপ করি তাকে আমরা বলি প্রক্ষেপক কোণ। বস্তুটা এমন হয় সে ভূমি থেকে একটা সর্বোচ্চ অবস্থানে উঠে আবার নিচে নেমে যায়, তাহলে সে ভূমি থেকে সর্বোচ্চ যতটুকু উপরে উঠলো তাকে আমরা বলি তার সর্বাধিক উচ্চতা এইচ, এবং সে উঠতে যে টাইমটা লাগলো তাকে বলি তার উত্থানকাল T1, মানে ভূমি থেকে সর্বোচ্চ অবস্থানে উঠতে যে টাইমটা লাগলো তাকে বলি উত্থানকাল, আর সর্বোচ্চ বিন্দু থেকে নিচে নামতে যে সময়টা লাগলো তাকে আমরা বলি পতনকাল। এবং প্রাস আনুভূমিকভাবে যতটুকু দূরত্ব গমন করলো তাকে আমরা বলি তার আমাদের আনুভূমিক পাল্লা। আর বস্তুটা আমাদের প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানে যাইতে, এক কথায় টোটাল আনুভূমিক পাল্লাটা গমন করতে যে সময়টা লাগলো তাকে বলি বিচরণকাল। প্রাসের ক্ষেত্রে আমাদের উত্থানকাল এবং পতনকাল সেম, মানে যদি যেখান থেকে নিক্ষেপ করলাম সেখানে যদি পরে উত্থানকাল পতনকাল সেম। অন্যান্য কেসে কেমন হবে সেটা আমরা পরে দেখব। আমাদের পুরো একটা আলাদা কনসেপ্ট আছে যে আমাদের প্রাস তো খালি এরকম হয় না, এমন হইতে পারে না তুমি মারছো হচ্ছে তোমার হাত থেকে, তোমার হাতটা কোথায়, ভূমি থেকে উপরে না, তো বলটা কি এখানে এসে থেমে যাবে না, বলটা ভূমিতে পড়লো, এর মানে যে তল থেকে নিক্ষেপ করলাম তার থেকে নিচেও যাইতে পারে। আবার আমি বলটা থ্রো করলাম, কেউ একজন এখানে ক্যাচ ধরে ফেললো, বিভিন্ন ধরনের কেসগুলো আমরা পরে পড়বো। প্রথমত আমরা জাস্ট বেসিকটা ক্লিয়ার করি কোন জিনিসটার মিনিং কি। এখান থেকে এক্সেপশনাল যে ফর্মুলাগুলো চেঞ্জ হয়, যেমন আমরা খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিভিন্ন পজিশনে চিহ্নগুলো চেঞ্জ করছিলাম না, এখানেও হবে। বাট আজকে হচ্ছে আমার বেসিক জিনিসটা, শুধু বেসিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। অনেকে বলছে উড্ডয়নকাল, বিচরণকালের আরেকটা নাম হচ্ছে উড্ডয়নকাল। বিচরণকাল যে কথা, উড্ডয়নকাল সেম কথা, মানে যতক্ষণ উড়লো উড্ডয়নকাল। উড্ডয়নকাল যে কথা, বিচরণকালও সেম কথা, সেম কথা, দুইটাই সেম কথা। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার তোমাকে প্রাসের গতির জন্য দুটো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। একটা কনসেপ্ট খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। একটা বস্তুকে, এই ধরনের ম্যাথ আমরা 4 নম্বর অধ্যায়ে করব, কিন্তু কনসেপ্ট আমার এখন লাগবে। এখানে একটা বস্তু আছে এ পজিশানে, এই বস্তুটার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করতে 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 আমি তাকে বি বিন্দুতে নিয়ে গেলাম। এর মানে খেয়াল করো, এ থেকে বি বিন্দু পর্যন্ত আমি কিন্তু তার উপর কি করলাম, বল প্রয়োগ করলাম। এবার বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত আমি আর বল প্রয়োগ করলাম না, এর মানে এই জায়গায় এফ ইকুয়ালস টু 0, কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে একটু ভালো করে খেয়াল করে রেখি ভাইয়া, সিম্পল কথা, আমাদের কোন একটা বস্তু এ বিন্দুতে ছিল, তাকে কন্টিনিউয়াস এফ পরিমাণ ফোর্স ক্রিয়েট করলাম। এর মানে এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে কিন্তু, মানে এক কথায় একটা গাড়িকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি, দ্যাট মিনস প্রত্যেকটা পয়েন্টে বল প্রয়োগ করতেছি। আর আরেকটা হচ্ছে না, একটা হাতে বল পাইছি, বলটাকে মেরে দিলাম। এই যে মেরে দিলাম মানে কি, শুরুতে একটা ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে এরপর আর দিলাম না, দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তার উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে জিনিসটা কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে কি, এ থেকে বি পর্যন্ত ধাক্কা দিয়ে দিয়ে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স ক্রিয়েট করে 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 এ থেকে বিতে নিয়ে গেলাম। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি এফ ইকুয়ালস টু এম এ। এর মানে কোন একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তু কি হয়, ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে আমাদের কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে আমরা বলতে পারি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগে বস্তু ত্বরণ প্রাপ্ত হলো। এর মানে এখন
আমি যদি বলটা যদি সমপরিমাণ বল দিই তাহলে আমরা সে সমত্বরণে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম, আমি এখানে যে কাজটা করলাম নির্দিষ্ট বল প্রয়োগ করলাম, তাহলে এখানে যে বস্তুটা এ থেকে বি পর্যন্ত সে কিভাবে যাবে, এ থেকে বি পর্যন্ত সে সমত্বরণে যাবে, এ থেকে বি পর্যন্ত সে সমত্বরণে যাবে, অর্থাৎ তার বেগ আস্তে আস্তে বাড়বে। কেন? কন্টিনিউয়াস বল প্রয়োগ করতেছ, বল প্রয়োগ করলে যেহেতু সমপরিমাণ বল প্রয়োগ করতেছি সে সমত্বরণে যাবে, বল প্রয়োগ করলে বস্তু ত্বরণপ্রাপ্ত হয়, সমত্বরণে যাবে। তাহলে বস্তু যদি সমত্বরণে যায় তাহলে বুঝতেই পারতে তার বেগ আস্তে আস্তে বাড়বে। এখন এখন যদি কখনো এরকম হয় এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এম এ, এখন কখনো যদি আমার এফ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এম এ ইকুয়ালস টু 0 বলতে পারি। আর আমরা জানি এম ই ইকুয়ালস টু যদি 0 হয় আমরা জানি কোন একটা বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না, সো এম ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে কে 0 এ 0। আর এ 0 মানে ত্বরণ নাই, ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে বস্তু কোন বেগে চলে, সমবেগে চলে। এর মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, প্রযুক্ত বল শূন্য হলে, প্রযুক্ত বল শূন্য এর মানে বস্তুর উপর কোনো বল প্রয়োগ করতেছি না, কোন একটা বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ শূন্য হয়। বল যেহেতু শূন্য ত্বরণও শূন্য, মানে কোনো ত্বরণ নাই, আর বস্তুর ত্বরণ নাই মানে বস্তু কোন বেগে চলে, সমবেগে চলে। কোন বেগে? সমবেগে চলে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমার এখানে এই বস্তুটাকে এই বিন্দুতে আমি এক পরিমাণ বল প্রয়োগ করলাম, সে এ থেকে বি পর্যন্ত সমত্বরণে গেল, এরপর বি থেকে সি পর্যন্ত আমি কিন্তু কোনো বল প্রয়োগ করি নাই, এর মানে এই বি থেকে সি পর্যন্ত বস্তু সমবেগে যাবে, সমবেগে যাবে, সমবেগে যাবে। এখন কথা হচ্ছে সমবেগটা কত? সিম্পল কথা, এ থেকে বি পর্যন্ত ধাক্কায় ধাক্কায় আনতেছ, এর মানে বল আমাদের ব্যাগের মান আস্তে আস্তে বাড়তেছে, ব্যাগ বাড়তে বাড়তে বি পয়েন্টে যে ব্যাগটা হয়েছে, বি পয়েন্টে যেহেতু আমি বলটা তুলে নিলাম ওই মুহূর্তে তার ব্যাগ যেটা ছিল সেই ব্যাগ নিয়ে সে সমবেগে চলে যাবে, সেই ব্যাগটা নিয়ে এসে সমবেগে চলে যাবে। তাহলে আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। কোনো একটা বস্তুকে, কোনো একটা বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ আমি করলাম, বল প্রয়োগ করার পর যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত বস্তুর এটা ত্বরণ থাকবে, যখনই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করব না বস্তুর কোনো ত্বরণ থাকবে না। আর ত্বরণ নাই মানে হচ্ছে বস্তু সমবেগে চলে, বস্তু কোন বেগে চলে, সমবেগে চলে, এবং সমবেগে ত্বরণ কত, শূন্য। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। তাহলে আমরা যদি বলি কোন একটা বস্তুর উপর কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করা হচ্ছে না, বল প্রয়োগ করতে হবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ পর্যন্ত তুমি বল প্রয়োগ করবা ততক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবে, যখনই তুমি বলটা উঠে নিবা তখনই বস্তু সমবেগ প্রাপ্ত হবে, অর্থাৎ বল প্রয়োগ করব না মানে হচ্ছে ত্বরণ শূন্য হয়ে যাবে। তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বস্তু ততক্ষণ পর্যন্ত ত্বরিত হবে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হবে, বা আমাদের ত্বরণ আমার থাকবে না যদি বল আমরা প্রয়োগ না করি, বল প্রয়োগ না করলে ত্বরণ থাকবে না। এই জিনিসটা আমাদের ক্লিয়ার কিনা বলো, এই কনসেপ্টে ক্লিয়ার কিনা? এই একজনে প্রশ্ন করলা, তো 10 মিনিট স্কুলে নাকি উড্ডয়নকাল মানে হচ্ছে উত্থানকাল বলছিল। না না, এটা সম্পূর্ণ ভুল আইডিয়া, হয়তো তার হয়তো ভুলে ভুল বলে ফেলছে, এটা হইতে পারে না, বলার সময় হয়তো ভুলে ভুল বলে ফেলছে। কিন্তু উড্ডয়নকাল মানে হচ্ছে বস্তু যতক্ষণ উড়ে, উড্ডয়ন মানে কি, উড়া, যতক্ষণ পর্যন্ত উড়ে সেটা হচ্ছে উড্ডয়নকাল। এই বস্তুটাকে নিক্ষেপ করার পর ভূমিতে নামার আগ পর্যন্ত কিন্তু সে উঠতেছিল, মানে শূন্য অবস্থা, এক কথায় যতক্ষণ পর্যন্ত শূন্য অবস্থান করে তাকে বলি উড্ডয়নকাল বা বিচরণকাল, কারণ সে শূন্য বিচরণ করে। সো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, উপরে উঠার সময় যে টাইমটা লাগে তাকে উত্থানকাল বলি, উত্থানকাল উঠার সময় সময়, আর নিচেরটা হচ্ছে পতনকাল। এমন না যে উঠার সময় সে আমাদের উড়ে উড়ে উঠছে, নামার সময় কি উড়ে উড়ে নামে নাই, অবশ্যই নামছে, যতক্ষণ পর্যন্ত শূন্য ছিল এটা হচ্ছে আমার উড্ডয়নকাল বা বিচরণকাল। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট, আমি যেটা বলছি সেটাই কারেক্ট, কারেক্ট, কারণ আমার কাছে রেফারেন্স আছে। তুমি যদি চাও যে না ভাই আপনি রেফারেন্স দেখেন, আমার কাছে রেফারেন্স আছে। এই একজনে বলল বল প্রয়োগ না করলে বস্তু স্থির না, অবশ্যই না, বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকবে কেন? যেমন জিনিসটা এই যে ঝামেলায় পড়ছ, দেখো
একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকে। দেখো নিউটনের প্রথম সূত্র, জড়তার সূত্র, সেটা কি বলে? সেটা বলছে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে এবং গতিশীল বস্তু সবসময় সমবেগে চলে, যাকে আমরা বলি জড়তার সূত্র। অর্থাৎ তুমি বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না করো, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। সো স্থির বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ না করো, বস্তু আজীবন স্থির থাকবে। আর গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ না করো, ওই বস্তু যে বেগে গতিশীল ছিল সেই বেগে আজীবন গতিশীল থাকবে। যদিও ঘর্ষণের কারণে সেটা সম্ভব হয় না, কিন্তু আমাকে তো এখন আদার্স জিনিসগুলো চিন্তা করা যাবে না। আমি চিন্তা করবো কোনো বাধা নাই, বাধা থাকলে সেটা ভিন্ন কথা। যেমন ফর এক্সাম্পল টেবিলে আমি একটা কলম নিক্ষেপ করলাম, এই কলমটা কিন্তু কখনো না কখনো যাইতে থেমে যাবে। কেন? ঘর্ষণের কারণে। তো ঘর্ষণ বা আমাদের উল্টা থেকে দিক থেকে কোনো আমাদের বাধা নাই ধরে আমরা ক্যালকুলেশন করি, ওই জন্য বলবো আমাদের বল প্রয়োগ করি নাই। যেমন ফর এক্সাম্পল শুরুতে আমার মনে করো বস্তুর স্থির ছিল, তাকে আমি বল প্রয়োগ করে তার ব্যাগ আস্তে আস্তে বাড়াচ্ছি। যেহেতু আমি কন্টিনিউয়াস বল প্রয়োগ করতেছি, তার ব্যাগের মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। যেহেতু বল প্রয়োগ করতেছি, করতে 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 তো মনে করো এখানে 0 ছিল, এখানে এসে মনে করো হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড, ব্যাগ আস্তে আস্তে বাড়লো। এই 50 মিটার পার সেকেন্ড থাকা অবস্থায় কিন্তু আমি আর বল প্রয়োগ করতেছি না। যখনই বলটা আর এতক্ষণ পর্যন্ত করতেছি মানে ব্যাগ বাড়তেছে। এই বলের কাজ হচ্ছে ব্যাগ বৃদ্ধি করা। এখন যখন আমি বলটা মানে যে বস্তু যেদিকে গমন করতেছে সেদিকে বল প্রয়োগ করলে তার কাজ হচ্ছে আমাদের ব্যাগ বৃদ্ধি করা। ওই বলটা এতক্ষণ পর্যন্ত দিচ্ছিলাম, বস্তুর ব্যাগ বাড়তেছিল। যখনই বলটা তুলে নিলাম, বস্তুর উপর আর কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এই পয়েন্টে বস্তুর ব্যাগ যে 50 মিটার পার সেকেন্ড ছিল, সেই 50 মিটার পার সেকেন্ড ব্যাগে সে আজীবন চলতে থাকবে। আশা করি বুঝাইতে পারছি। মানে বল প্রয়োগ করলেই বস্তুর ত্বরণ হবে, না হয় ত্বরণ হবে না। আর মাথায় রাখবা, বল প্রয়োগ করিনি মানে বস্তুর ত্বরণ পাইনি, এর মানে বস্তু সমবেগে যায়। সো বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে যায়। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? যেমন অনেকে বলে ভাইয়া এই জিনিসটা হচ্ছে তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো। মনে করো কোনো একটা বস্তুকে তুমি ফ্লোরে রাখলা, ফ্লোরটা মনে করো একটু মানে একটু খসখসে, তুমি তার উপর একটা 100 নিউটন বল প্রয়োগ করলা। 100 নিউটন বলে ধাক্কা দিলে সে যতটুকু যাবে। এবার তুমি কি করলা? ফ্লোরটাকে আর একটু স্মুথ করলা, দেখবে যে বস্তু একই পরিমাণ বলে আরও বেশি পরিমাণ যাবে। বল প্রয়োগ করলাম, এরপরে যদি আমি আরও ক্লিন করি, এবার ফ্লোরে আমি তেল ঢেলে দিলাম, এর মানে ঘর্ষণ আরও কমে গেছে, এর মানে আরও দূরে যাবে। এভাবে যদি ঘর্ষণহীন করতে পারি, আজীবন এভাবে চলতো। কিন্তু সেটা বাস্তবে হয় না, যেহেতু বাস্তবে ঘর্ষণ থাকে। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, দেখো এই জিনিসগুলো তোমাকে এখানে কেউ বলবে না, বাট তুমি একটু পরে কনফিউজড হয়ে যাবা। অনেকে তোমাকে এই প্রশ্নটা করতে পারে, আনসার জানে না অনেকে। তো আসি, আমরা একটুকু বুঝলাম বল প্রয়োগ না করলে বস্তুর মধ্যে কোনো ত্বরণ থাকবে না। এবার মুক্তভাবে গমনকৃত বস্তুর ত্বরণ অলওয়েজ জি। যদি বস্তু ঊর্ধ্বগামী হয় তাহলে প্লাস জি, নিম্নগামী। যদি বস্তু নিচের দিকে যায়, যেহেতু অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করে, বস্তু নিচের দিকে গেলে প্লাস জি, বস্তু উপর দিয়ে গেলে মাইনাস জি। বাট শর্ত কি? শর্ত হচ্ছে বস্তুটাকে মুক্তভাবে গমন হইতে হবে, মুক্তভাবে গমন করতে হবে। বস্তু যদি মুক্ত থাকে তাইলে ঠিক আছে, কিন্তু যদি বস্তুটা আমাদের কারোর সাথে বাধা থাকে, কেউ একজন ঠেলে ঠেলে আনতেছে, কেউ একজন কন্টিনিউয়াসলি ধাক্কা দিচ্ছে, এরকম হলে হবে না। যদি মুক্তভাবে থাকে, মুক্তভাবে কীভাবে আসছে সেটা কোনো ফ্যাক্ট না। যেমন ফর এক্সাম্পল কোনো একটা বস্তুকে সোজা খাড়াভাবে এদিক থেকে নিক্ষেপ করলাম, সে উপরের দিকে উঠলো আবার নিচে নামলো। এই যে উপর দিকে উঠা নামা পর্যন্ত কেউ তার উপর কিচ্ছু করে নাই, এর মানে সে মুক্ত ছিল। দ্যাট মিনস প্রত্যেকটা পয়েন্টে তার ত্বরণ হচ্ছে জি, এবং উপরের দিকে উঠার সময় মাইনাস জি, নিচের দিকে নামার সময় প্লাস জি। একইভাবে কোন একটা বস্তুকে এখান থেকে এভাবে নিক্ষেপ করলাম, তাহলে খেয়াল কর প্রত্যেকটা
প্রত্যেকটা বিন্দুতে উপর নিচের দিকে ত্বরণ কাজ করে প্লাস জি, আর উপর দিকে ত্বরণ কাজ করে হচ্ছে আমাদের মাইনাস জি। যখন সে ঊর্ধ্বগামী তখন হচ্ছে, যখন সে উপর দিকে উঠতেছে তখন ত্বরণ কাজ করে মাইনাস জি, যখন সে নিচের দিকে নামতেছে তখন ত্বরণ কাজ করে হচ্ছে প্লাস জি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার কথা হচ্ছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে যায়, মানে কোনো ত্বরণ থাকে না। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ থাকে না। বল প্রয়োগ মিন্স কন্টিনিউয়াস বল প্রয়োগ। এমন না যে শুরুতে একটা ধাক্কা দিলাম, এই শুরুতে একটা ধাক্কা দিলাম মানে হচ্ছে কি, সে বেগবান হইতে হলে তো স্থির বস্তুকে গতিশীল করার জন্য তো এটা বল প্রয়োগ করতেই হয়। ওই বলের কারণে সে গতিশীল হইলো। সেই গতিশীল বস্তুর উপর আর কোনো বল প্রয়োগ করতেছি না, তাহলে সে সেই বেগ নিয়ে আজীবন চলতে থাকবে। আর আমাদের বস্তু যদি মুক্তভাবে গমন করে তখন অলওয়েজ অভিকর্ষ ত্বরণ জি তার উপর কাজ করবে। ত্বরণ কাজ করবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, আর অভিকর্ষ ত্বরণ জি অলওয়েজ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জি অলওয়েজ নিচের দিকে। তাহলে আমার বস্তু যদি উপরের দিকে উঠতে চায় তাহলে অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে, তাহলে বস্তুর ত্বরণটা হচ্ছে নেগেটিভ। কেন? কারণ বস্তু উঠতেছে উপরের দিকে, ত্বরণ তো নিচের দিকে। আবার বস্তু নিচের দিকে নামতেছে, এর মানে অভিকর্ষ ত্বরণের কারণে নামতেছে। আর উপরের দিকে ওঠার সময় অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উঠতেছে। ওই কারণে উপরে ওঠার সময় বস্তু মন্দিত হয়, নিচে নামার সময় বস্তু ত্বরিত হয়। ওই জন্য আমাদের কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে আস্তে আস্তে তার বেগ কমে। কেন? কারণ উপরে ওঠার সময় তার মন্দন হচ্ছে, আর নিচে নামার সময় তার বেগ আস্তে আস্তে বাড়ে। কেন? কারণ নিচে নামার সময় সে ত্বরিত হচ্ছে। কেন? অভিকর্ষ ত্বরণ যেদিকে সে সেদিকে যাচ্ছে। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা একটু বলো। যদি বলি এবার আমরা প্রাসে যাব, এখন প্রাসে যাব। প্রাসের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে আনুভূমিক বরাবর জিনিসটা এক সিস্টেমে যায়, উলম্ব বরাবর জিনিসগুলো অন্য সিস্টেমে যায়। ওই কারণে আনুভূমিক এবং উলম্ব সম্পূর্ণটা পৃথকভাবে ক্যালকুলেশন করতে হবে। আনুভূমিক উলম্ব পুরোটাকে সম্পূর্ণ পৃথকভাবে ক্যালকুলেশন করতে হবে। আবারও বলতেছি, আনুভূমিক উলম্ব সবগুলোকে পৃথকভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, কোন একটা প্রাস এখান থেকে নিক্ষেপ করলাম তির্যকভাবে, উপরে উঠে নিচে নামলো, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই প্রাসটাকে আমি দুইটা অক্ষে বিভক্ত করবো, যেহেতু প্রাসের গতি দ্বিমাত্রিক গতি, দুইটা অক্ষ। এটাকে ধরলাম ওয়াই অক্ষ, এটাকে ধরলাম এক্স অক্ষ। অলওয়েজ এক্স অক্ষ, অলওয়েজ ওয়াই অক্ষ ধরলাম। এখন তোমাকে যাবতীয় যত ক্যালকুলেশন করতে হবে সবগুলো হচ্ছে এক্স অক্ষ আলাদা, ওয়াই অক্ষ আলাদা। এখন তোমাকে প্রশ্ন করতে পারো ভাই যে কেন আলাদা। আসো তোমাকে কেন আনসার দিই। তুমি শুরুতে তাকে নিক্ষেপ করছিলে এদিকে, তার ব্যাগ হচ্ছে এদিকে। একটু পর তার ব্যাগ হচ্ছে এইদিকে, এখানে তার ব্যাগ হচ্ছে এইদিকে, এখানে তার ব্যাগ এইদিকে, এখানে তার ব্যাগ এইদিকে। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছে সে প্রত্যেকটা পয়েন্টে ব্যাগের দিক পরিবর্তন করতেছে। জি ভাইয়া, ব্যাগ একটা কী রাশি? ভেক্টর রাশি। দিক পরিবর্তন করলে কিন্তু ঝামেলা আছে। ওই কারণে আমরা সব কিছু দুইটা অংশে বিভক্ত করে ফেলবো, একটা আনুভূমিক আর একটা উলম্ব। তাহলে আনুভূমিক মানে অনলি আনুভূমিক নিয়ে চিন্তা করব, উলম্ব মানে হচ্ছে অনলি উলম্ব নিয়ে চিন্তা করব। আনুভূমিক মানে হচ্ছে অনলি আনুভূমিক নিয়ে চিন্তা করব, উলম্ব মানে হচ্ছে অনলি উলম্ব নিয়ে চিন্তা করব। এবার এই বস্তুটাকে শুরুতে একটা বল প্রয়োগ করা হয়েছিল, বল প্রয়োগ করে ধাক্কা দিলাম। এই যে তার আদিবেগ বি নট, সে কোত্থেকে পাইছে? এই বল প্রয়োগের কারণে পাইছে। কিন্তু 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 এখানে ধাক্কা দেওয়ার পর বাকি যে পথটা, এই পথে কি আর কোনো বল প্রয়োগ করা হয়েছে? তোমরা আমাকে বলো তো, আমাকে বলো। আমি তোমাদের জন্য বিষয়টা সোজা করে দিই। কোনো একটা বস্তু, একটা হাতে বল নিলাম, এই বলটাকে আমি থ্রো করলাম, একটা বল নিলাম, থ্রো করলাম। এই থ্রো করার সময় শুরুতে কিন্তু একটা ধাক্কা দিয়েছিলাম। এই শুরুর ধাক্কাটা কি কারণে দিছি? তার একটা আদিবেগ লাগবে না? এই আদিবেগটা কোত্থেকে পাইছে? একটা ধাক্কা দিছি। এরপরে কি আমি আর ধাক্কা দিছি না, সে অটোমেটিক উপরে উঠে নিচের দিকে নামছে। বলো তো, আর কোনো ধাক্কা দিই নাই। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, সে যাত্রা আরম্ভ করার পরে তার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি, এই কথাটা বলতে পারি কিনা? সে যাত্রা আরম্ভ করার পরে তার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি বলতে পারি কিনা? তার উপর কোনো বল প্রয়োগ করা বলতে পারি কিনা? ওকে, বুঝতে পারলাম। তাহলে এর উপর আমার আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। শুরুতে একটা ব্যাগ পাইছিলাম ওই যে এটার জন্য, এখন আর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। এখন বল প্রয়োগ করা হচ্ছে না মানে বস্তু সমবেগে যাবে।
কিভাবে যাবে? সমবেগে। কিন্তু কাহিনী আছে, এই বস্তুটা তো আবার মুক্তভাবে গমন করতেছে, এর মানে নিশ্চয় তার ত্বরণ আছে। আবার বল প্রয়োগ করতেছি না, এর মানে সে আমাকে বলে ত্বরণ শূন্য। ঝামেলা হয়ে গেল না ভাইয়া? বল প্রয়োগ করলে ত্বরণ থাকে, বল প্রয়োগ না করলে ত্বরণ থাকে না। আমি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করতেছি না, তাহলে তো আমার ত্বরণ নাই। আবার আমাকে বলতেছে মুক্তভাবে গমন করতেছে, তাহলে তো অভিকর্ষজ ত্বরণ জি আছে। এক্স্যাক্টলি, অভিকর্ষজ ত্বরণ জি কিন্তু লম্বালম্বিভাবে, এর মানে সেটা হচ্ছে ওয়াই অক্ষে। এক্স অক্ষে কি আছে? না। এবং এটাও বলছিলাম, কোনো একটা ভেক্টরের ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো উপাংশ, লম্ব উপাংশ থাকে না। এর মানে আমরা বলতে পারি এই বস্তুর উপর যেহেতু বল প্রয়োগ করতেছি না, এর মানে তার ত্বরণ হচ্ছে শূন্য। কিন্তু সে যে মুক্তভাবে গমন করতেছে, তার কারণে ওয়াই অক্ষ বরাবর তার একটা ত্বরণ সৃষ্টি হয়। ওই কারণে বলি প্রাস আনুভূমিকভাবে প্রাসের ত্বরণ শূন্য, এ এক্স ইকুয়ালস টু 0। আনুভূমিকভাবে প্রাসের ত্বরণ শূন্য, আর উলম্বভাবে প্রাসের ত্বরণ হচ্ছে এ ওয়াই ইকুয়ালস টু -g, যখন বস্তু উপর দিকে উঠতেছে। তাহলে আবার বলতেছি, আনুভূমিকভাবে প্রাসের ত্বরণ শূন্য, এর মানে আনুভূমিকভাবে প্রাস সমবেগে চলে, আনুভূমিকভাবে প্রাস সমবেগে চলে, আর উলম্বভাবে প্রাস সমত্বরণে চলে। এই কথাটা বুঝছি কিনা? এই কথাটা বুঝছি কিনা বলো? এই কথাটা বুঝছি কিনা? আনুভূমিকভাবে প্রাস সমবেগে চলে, উলম্বভাবে প্রাস সমত্বরণে চলে। আনুভূমিকভাবে সমবেগে, সিম্পল কথা, বল প্রয়োগ করি নাই মানে ত্বরণ শূন্য। কিন্তু ত্বরণ শূন্য মানে সব জায়গায় শূন্য, কিন্তু সে যদি মুক্তভাবে গমন করতেছে, লম্বালম্বিভাবে কিন্তু মুক্তভাবে গমনকৃত বস্তুর ত্বরণ আছে। তাহলে লম্বালম্বিভাবে যদি থাকে, আনুভূমিকভাবে তো আর ওই ত্বরণ কাজ করতেছে না, অভিকর্ষজ ত্বরণ তো আর আনুভূমিক বরাবর কাজ করে না, সে উলম্ব বরাবর করে। ওই কারণে বলতে পারি প্রাস আনুভূমিকভাবে সমবেগে চলে, উলম্বভাবে প্রাসের ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। এতটুকু আমরা বুঝছি কিনা? আনুভূমিকভাবে সমবেগে, উলম্বভাবে সমত্বরণে। তোমার বইতে সূত্র করে ফেলছে, কিন্তু এই প্রশ্নের আনসার 90% স্টুডেন্ট প্রাস শেষ করার পর পারে না। তোমার যে সকল বন্ধু বান্ধব 3-4টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, তারা জিজ্ঞেস করিও প্রাস কেন, তারা জিজ্ঞেস করিও প্রাস আনুভূমিকভাবে কীভাবে চলে, সে বলে সমবেগে, উলম্বভাবে সমত্বরণে। এবার জিজ্ঞেস করবা আনুভূমিকভাবে সমবেগে কেন চলে, আনসার পাবা না, আমি গ্যারান্টি দিচ্ছি আনসার পাবা না, আনসার পাবা না। অনেকে যারা পড়ে তারাও জানে না। এগুলো জানতে হলে প্রচুর পরিমাণ অ্যানালাইসিস করতে হয়। বলো এতটুকু বুঝছি কিনা? তাহলে আমরা এখন থেকে এই দুইটা লাইন স্পষ্ট করে লিখে রাখবা, প্রাস আনুভূমিকভাবে সমবেগে চলবে এবং উলম্বভাবে সমত্বরণে চলবে। সো তুমি গতি, এটা যেহেতু বস্তুটা গতিশীল, মানে গতির সূত্র ইউজ করব, নিউটনের যে সূত্রগুলা। এখন গতির সূত্রগুলোর ক্ষেত্রে মাথায় রাখবো, আনুভূমিকভাবে যখন চিন্তা করবো সবসময় সমবেগের সূত্র, আর উলম্বভাবে সবসময় সমত্বরণের সূত্র। তুমি তো সূত্রগুলো সবগুলা আনুভূমিক বরাবর অথবা উলম্ব বরাবর করবা। সো আনুভূমিকভাবে সবগুলো সমবেগে, উলম্ব বরাবর সবগুলো হচ্ছে সমত্বরণে। এভাবে চিন্তা করতে হবে। তাহলে আমি পুরো জিনিসটা আবার একটু বলতেছি, দেখো আমার এই বস্তুটা আদিবেগ কোত্থেকে পাইছে, নিশ্চয়ই তাকে আমি বল প্রয়োগ করে এই ব্যাগটা দিছি। মানে একটা হাতে বল নিলাম, এই বলটা স্থির, হাতে মনে করে একটা বল নিলাম, এই যে এই বলটা স্থির, ধাক্কা দিলাম, বুঝতে পারতেছো? তাহলে ধাক্কা দিয়ে দিলাম। তাহলে একটু খেয়াল করো, হাতে একটা বল ছিল, ধাক্কা দিয়ে দিলাম। তাহলে এই যে ধাক্কা দিলাম, শুরুতে যেটা দিলাম, এই যে শুরুতে দেওয়ার পর আমি যখন ধাক্কা দিলাম তখন কিন্তু সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, সে এখন স্থির। ধাক্কা দিলাম, উপর দিক দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু কেউ আর তাকে ধাক্কা দেয় নাই, সে উপরে উঠে আবার নিচে নেমে গেছে। এর মানে সে মুক্তভাবে পড়তেছে, মুক্তভাবে উঠতেছে, কিন্তু কন্টিনিউয়াসলি কেউ বল প্রয়োগ করতেছে না। আর বল প্রয়োগ না করলে ত্বরণ কত? শূন্য। তাহলে এই বস্তুর ত্বরণ হচ্ছে শূন্য। কিন্তু আমার যেহেতু বস্তু মুক্তভাবে গমন করে, অভিকর্ষজ ত্বরণ জি আছে কোন বরাবর? উলম্ব বরাবর। ওই কারণে আমরা তো জানি দ্বিমাত্রিক গতি, x অক্ষ আর y অক্ষ আমি আনুভূমিকের উলম্ব নিলাম। তাহলে আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, উলম্ব বরাবর ত্বরণ আমি অটোমেটিক পাই, যাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ আমি ত্বরণ পাইতাম না যদি সে মুক্তভাবে গমন না করতো। আমরা জানি তার ত্বরণ শূন্য, কিন্তু মুক্তভাবে গমন করার কারণে উলম্ব বরাবর তার একটা ত্বরণ কাজ করে, যাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। সো আমাদের উলম্বভাবে যখন ফর্মুলা করব, ওয়াই অক্ষে ফর্মুলা করলে ত্বরণ হচ্ছে আছে, আর এক্স অক্ষ বরাবর ফর্মুলা করলে কোনো ত্বরণ নাই। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো?
এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এবার আসি, তুই ফর্মুলা ইউজ করবা বি ইকুয়ালস টু বি নট প্লাস এটি। তুই ফর্মুলা ইউজ করবা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সিনে রাখো এখানে ভি ভি নট এ এরা কিন্তু সবাই ভেক্টর, এরা কিন্তু সবাই ভেক্টর, এস আমার ভেক্টর, এরা কিন্তু ভেক্টর। সো ভেক্টর রাশির মান কিন্তু মানের পরিবর্তনেও হয়, দিকের পরিবর্তনেও হয়, এবং এই সূত্রগুলা তখনই প্রযোজ্য যখন সবগুলা ভেক্টর, সব ভেক্টর একই দিকে, সব ভেক্টর একই দিকে, সব ভেক্টর একই দিকে, সব ভেক্টর একই দিকে, মানে প্রত্যেকটা ভেক্টর একই দিকে হইতে হবে। তুমি দেখো পড়তেছ কোন একটা বস্তুর আদিবেগ এদিকে গাড়িটা চলতেছে, চলতে 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 তার গাড়িটা শেষ বেগ এত, কখনো বলে না যে গাড়িটা চলার এখানে আদিবেগ ছিল এদিকে এত, এখানে শেষ বেগ এদিকে এত, এরকম কিন্তু বলে না। এবং এরকম যদি থাকেও তখন তুমি কি করতা, আমার একটা রাস্তা এরকম, তখন তুমি চিন্তা করতা এতটুকুকে আমি আলাদা করতাম, এতটুকুকে আলাদা করতাম, কেন? কারণ এখানে দিক পরিবর্তন করতেছে। এর মানে এই সূত্রগুলা করতে হলে সবাই একই দিকে হইতে হয়, সবাই একই দিকে হইতে হয়, এমন না যে একই তলে হইতে হয়। আদিবেগ বি নট এখানে, শেষ বেগ বি এখানে, কোনো সমস্যা নাই, বাট একই দিকে কিনা, জি ভাই একই দিকে, তাহলে ঠিক আছে। মানে যতগুলা ভেক্টর সবগুলা একই দিকে থাকতে হবে, এটাই আমার এই সূত্রগুলোর জন্য মেইন ফ্যাক্টর। গতিবিদ্যার যতগুলা ফর্মুলা আছে, গতির ফর্মুলাগুলা ব্যবহার করার জন্য সবাইকে সবগুলা ভেক্টরকে একই দিকে থাকতে হবে, কারণ তুমি তো ম্যাথ করার সময় মানটা বসাবা, দিক তো আর বসাবা না, না, ওই কারণে আমার দিক পরিবর্তন করা যাবে না, কারণ ভেক্টর রাশির দিক পরিবর্তন করলেও কিন্তু পরিবর্তন হয়ে যায়। ওই কারণে আমরা একই দিকে হইলে সূত্রগুলো ব্যবহার করতে পারবো, অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, কারণ পরীক্ষায় আমাদের দিক দেওয়া, আমাদের পরীক্ষা কি আমাদের মান বসায় বসায় ক্যালকুলেশন করতে হবে। ওই কারণে সবগুলাকে আমরা সবগুলোকে একই তলে নিব। এবার আসো প্রাসের জন্য ফর্মুলা করতেছি, প্রাসের জন্য ফর্মুলা করতেছি। প্রাস একটু ভালো করে খেয়াল করো। এবার আসল কাহিনী শুরু, সূত্র করা শুরু করতেছি। একটা আনুভূমিকের সাথে তির্যকভাবে একটা প্রাসকে নিক্ষেপ করলাম, প্রাসটাকে যে ব্যাগে নিক্ষেপ করলাম সেটা হচ্ছে ভি নট। তাহলে ভালো করে খেয়াল করো, হোয়াট ডু ইউ মিন বাই বি নট? বি নট হচ্ছে প্রাসের আদি ব্যাগ বা আমাদের নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ, তাহলে যে ব্যাগে নিক্ষেপণ করে বা আমাদের নিক্ষেপণ ব্যাগ, নিক্ষেপণ ব্যাগ সমান হচ্ছে কত? ভি নট। এবার আসি নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ সমান হচ্ছে থিটা নট। তাহলে থিটা নট বলতে আমরা বুঝতেছি প্রাসকে যত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হচ্ছে আনুভূমিকের সাথে। তাহলে আমি আবারও বলতেছি দুইটা জিনিস, এই দুইটা জিনিস তোমাকে দেওয়া থাকবে মনে করো। তাহলে আমাদের প্রাসের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্রাসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম, আমাদের এই প্রাসটাকে বি নট আদিবেগে নিক্ষেপ করা হলো, থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। এটা হচ্ছে নিক্ষেপণ বেগ, এটা হচ্ছে নিক্ষেপণ কোণ। এই প্রাসটা এভাবে উপরে উঠে আবার নিচে নামলো। এখন এই প্রাস উপরে উঠতেছে, এরকম টাইমে মনে করে এরকম একটা সিচুয়েশন চুজ করলাম। এটা বিভিন্ন ধরনের সিচুয়েশনের চিহ্ন চেঞ্জ হবে, বাট আগে একবার সূত্র বের করে ফেলি। তাহলে আমি ধরলাম আমি এখানে আসি, এখনও বস্তু উপরে উঠতেছে, এটা কিন্তু সর্বোচ্চ অবস্থান, সব বস্তু এখনও উপরের দিকে উঠতেছে। এই পয়েন্টে তার ভেগটা কোন দিকে? এই পয়েন্টে তার ভেগটা হচ্ছে এই দিকে। খেয়াল করে দেখো, এই কোণটাকে আমরা বলতে থিটা, এই থিটা নট আর থিটা কিন্তু সেম না, কারণ এর ব্যাগের দিকটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ঠিক না? ঠিক। এখন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমি ধরে নিলাম প্রাসটা এ থেকে বিতে যাইতে যে সময়টা লাগে সময়টা হচ্ছে আমার টি। এর মানে কোনো একটা প্রাসকে এ থেকে নিক্ষেপ করলে টি সময় পর প্রাসটাকে দেখা যায় সে বিতে আসে, টি সময় পর প্রাসটা কোথায় আসে? বিতে আসে, টি সময় পর প্রাসটা কোথায় আসে? বিতে আসে। আগে বলো একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা বলো। ধাপে ধাপে যাইতে হবে, আগে আমরা ভেলোসিটিগুলো বের করব। তাহলে এ থেকে প্রাসটাকে নিক্ষেপ করলাম, সে বিতে গেল,
এতে নিক্ষেপণ বেগ হচ্ছে ভি নট, নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা নট, এবং বিতে গেল ওইখানে তার বেগ হচ্ছে ভি আর কোণটা হচ্ছে থিটা, কারণ সে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু দিকটা চেঞ্জ করতেছে। আমরা একটু আগে বলছিলাম দিক চেঞ্জ করলে ফর্মুলা ব্যবহার করা যাবে না, এবং আমরা দেখছি আনুভূমিক আর উলম্বে ত্বরণ কিন্তু সেম না, ওই কারণে আনুভূমিক সম্পূর্ণ আলাদাভাবে ক্যালকুলেশন করব, উলম্ব আলাদাভাবে ক্যালকুলেশন করব। আমি তোমাদেরকে বলে দিব এভাবে, তুমি আনুভূমিক যখন চিন্তা করতেছ উলম্বটা মাথায় আনবা না, উলম্ব যখন চিন্তা করতেছ আনুভূমিক মাথায় আনবা না, তাইলে দেখবে সব কিছু ক্লিয়ার। দেখো এবার তাহলে আমি তোমাকে ক্লিয়ার করাই। তুমি ক্যালকুলেশন করবো হচ্ছে আনুভূমিক আর উলম্ব বরাবর, এটা তো আনুভূমিক বরাবর নাই, উলম্ব বরাবর নাই। আমরা ভেক্টরের মধ্যে একটা কনসেপ্ট শিখছিলাম, উপাংশ, যাকে আমরা লম্ব উপাংশ, যার সাথে থিটা আছে সে হবে কস, যার সাথে থিটা নাই সে হবে সাইন। তাহলে একটু খেয়াল করে দেখো, এই ভি নটটা এইদিকে থাকলে আমি ক্যালকুলেশন করতে পারি না, সো ক্যালকুলেশন করতে হলে কি করতে হবে, ভি নটটাকে এইদিকে আর এদিকে আনতে হবে। তাহলে এদিকে আমার কত হয়, এদিকে হয় বি নট কস থিটা নট, আর এদিকে হয় বি নট সাইন থিটা নট। আগে বলতাম আদিবেগ বি নট, এখন বলতেছি এক্স অক্ষ বরাবর আদিবেগ বি নট কস থিটা নট, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ বি নট সাইন থিটা নট। তাহলে দেখো যেহেতু সিম্পল কথা, বি নটটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, বি নট তো আর বর্তমানে নাই, এই বি নটটাকে আমরা দুই ভাগ করে বি নট কস থিটা এবং বি নট সাইন থিটা পাই। এবার আসো হচ্ছে এই ভি, সেমভাবে বলতে পারি ভাইয়া এই পয়েন্টের যে ভ্যালোসিটি, এই ভ্যালোসিটিকে আমরা বলতে পারি এটা যদি ভি হয়, এইদিকে তার ভ্যালোসিটি হচ্ছে ভি এক্স, এইদিকে তার ভ্যালোসিটি হচ্ছে ভি ওয়াই, এবং বি এক্স সমান আমরা বলতে পারি কি, বি এক্স সমান আমরা বলতে পারি ভি কস থিটা, আর বি ওয়াই সমান বলতে পারি ভি সাইন থিটা। তাহলে এটা যদি ভি এক্স হয়, এটা যদি ভি ওয়াই হয়, তাহলে তুমি একটু চিন্তা করো, তাহলে আমরা বলতেছি কি, দেখো এক্স অক্ষ বরাবর, আরেকটা বলতেছি ওয়াই অক্ষ বরাবর। এক নাম্বার কথা, এক্স অক্ষ বরাবর আদিবেগ কত, বি নট কস থিটা নট, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত, বি নট সাইন থিটা নট। এক্স অক্ষ বরাবর শেষ বেগ, তাকে নাম দিলাম বি এক্স, এই বি এক্সটা প্রকৃতপক্ষে আমরা বের করব, আর ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ হচ্ছে ভি ওয়াই, এটা আমরা বের করব। এক্স অক্ষ বরাবর ত্বরণ, এই ত্বরণটা এক্স অক্ষ বরাবর আমরা জানি ত্বরণ এ এক্স ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি মাইনাস জি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আলাদা আলাদা। এখন আমার টার্গেট হচ্ছে ভি এক্স আর বি ওয়াই বের করা। তার আগে আমি একটা কথা বলি তো ভাই, এটা কি বলা যায় বি ইকুয়ালস টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার? আশা করি সবাই খুব ভালো করে জানো, ভেক্টরে পড়ছি। আমাদের উপাংশ লম্ব উপাংশ একটা যদি বি এক্স হয় আর একটা যদি বি ওয়াই হয়, তাহলে বি হবে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এবং এই থিটা সমান আমরা বলতে পারবো টেন ইনভার্স লম্ব বাই ভূমি, মানে বি ওয়াই ডিভাইড বাই বি এক্স। পরীক্ষায় তোমাকে বলা হবে টি সেকেন্ড পর প্রাসের বেগ কত এবং কোন দিকে। টি সেকেন্ড পর প্রাসের বেগ হচ্ছে ভি, টি সেকেন্ড পর প্রাসের দিক হচ্ছে থিটা। এই দুইটার যেটাই বের করতে যাও না কেন, তোমার দুইটা জিনিস লাগবে, বি এক্স এর মান কত, বি ওয়াই এর মান কত। দেখো ম্যাথ এভাবেই করতে হবে। ম্যাথ করার সময় তোমাকে সবসময় এভাবে চিন্তা করতে হবে, আমাদের ব্যাগ বের করতে বলছে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এর মানে বি এক্স আর বি ওয়াই যদি জানতাম, বিও বের করতে পারতাম, থিটাও বের করতে পারতাম। তাহলে আমার কি কি জানা আছে, আমার জানা আছে বি নট জানা আছে, থিটা নট জানা আছে। বি নট আর থিটা নট জানি, মানে বি নট কস থিটা নটও জানি, বি নট সাইন থিটা নটও জানি। আমাকে বের করতে হবে বি এক্স এর মান কত, ভি ওয়াই এর মান কত, বি এক্স এর মান কত, ভি ওয়াই এর মান কত। তাহলে আমরা বাকি সব কিছু জানি। আগে এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু সবাই বুঝছি কিনা বলো? এতটুকু সবাই বুঝছি কিনা? তাহলে আমার এক্স অক্ষটা আলাদা, ওয়াই অক্ষটা আমরা আলাদা চিন্তা করব। এক্স অক্ষ আলাদা চিন্তা করব, ওয়াই অক্ষ আমরা আলাদা চিন্তা করব। এতটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে আমার এখন টার্গেট হচ্ছে বি এক্স মানে কি, শেষ বেগ। তো আদি বেগ জানি, শেষ বেগ কীভাবে বের করবো? আমরা সিম্পল হিসাব আমরা এটা জানি ভাইয়া, শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু বি নট প্লাস এটি, ভি ইকুয়ালস টু বি নট প্লাস কি এটি। তাহলে এবার আমরা বের করব কি,
বি এক্স। তাহলে একটু খেয়াল করো, আমি যদি এক্স অক্ষ বরাবর করি এই শেষ বেগ এক্স অক্ষ বরাবর বি এক্স, বি নট আদি বেগ, কোন আদি বেগ? এক্স অক্ষ বরাবর আদি বেগ ভি নট কস থিটা নট। ত্বরণ, কোন ত্বরণ? এক্স অক্ষ বরাবর ত্বরণ। প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ কত বলো তো দেখি তোমরা কমেন্টে, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত একটু বলো তো, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত একটু কমেন্টে বলো তো, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত একটু বলো তো। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি ত্বরণ এ এর মান 0 ইন্টু টি। এক কথায় বি এক্স সমান পাচ্ছি বি নট কস থিটা নট। বি এক্স সমান পাচ্ছি কি? বি নট কস থিটা নট। শেষ, বি এক্স এর ফর্মুলা পেয়ে গেছি। সিম্পল কথা, অনেকে এগুলো কত কঠিন মনে করে না, ওই বেসিকটা ক্লিয়ার না থাকলে ঝামেলা। এতটুকু পর্যন্ত বেসিক ক্লিয়ার থাকলে এবার তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবা। এবার ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করো, শেষ বেগ বি ওয়াই ইকুয়ালস টু আদি বেগ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর বি নট সাইন থিটা নট। তাহলে বি নট সাইন থিটা নট প্লাস এর মান কত? ওয়াই অক্ষ বরাবর সে উপরের দিকে উঠতেছে মাইনাস জি ইন্টু টি। তাহলে আমরা বলতে পারি বি ওয়াই ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট মাইনাস জি টি। একটু বুঝছি কিনা বলো? বি ওয়াই ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, বি ওয়াই ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। দুইটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে তোমরা জাস্ট যা জানো তা দিয়েই পড়াইছি, সোজাসাপটা হিসাব। বি ইকুয়ালস টু বি নট প্লাস এটি ইউজ করবো যখন সবাই একই দিকে। তাহলে তোমাকে এক্স অক্ষ সম্পূর্ণ ইউনিক, ওয়াই অক্ষ সম্পূর্ণ ইউনিক। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর তাহলে শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এক্স অক্ষ বরাবর শেষ বেগ সমান এক্স অক্ষ বরাবর আদি বেগ প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ ইন্টু সময়। ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ সমান ওয়াই অক্ষ বরাবর আদি বেগ প্লাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইন্টু সময়। তাহলে আমরা এখন পরীক্ষার জন্য মুখস্থ করে ফেলতে পারবো। আমাদের প্রাসের ক্ষেত্রে এক্স টি সময় পর টি সময় পর টি সময় পর এক্স অক্ষ বরাবর শেষ বেগ হচ্ছে বি নট কস থিটা নট, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো তুমি বি এক্সও জানো, বি ওয়াই জানো, এখানে বসে দিলে বি এর মান পেয়ে যাবা, এখানে বসে দিলে থিটার মান পেয়ে যাবা। এবং টি সময় পর তার ব্যাগের মান কত এবং ব্যাগের দিক কোন দিকে সেটাও আমরা বের করতে পারবো। বলা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু খুব ভালো করে ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু খুব ভালো করে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, তো শুরুতে আমি বলে দিই, এতক্ষণ যা এখনও কিন্তু প্রায় শেষ হয় নাই, আরও ইকুয়েশন আছে। আগে আমরা ব্যাগ রিলেটেড জিনিসগুলো করে ফেললাম। ব্যাগ রিলেটেড কী প্রশ্ন করতে পারে তোমাকে দেখো, পরীক্ষায় ব্যাগ রিলেটেড প্রশ্ন করতে পারে এরকম। আমি জাস্ট তোমাকে বলে দিই, পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে এরকম। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকে তোমাকে বি নট দেওয়া থাকবে, বি নট দেওয়া থাকবে আর থিটা নট দেওয়া থাকবে এবং সময় টি ইকুয়ালস টু দেওয়া থাকবে। তাহলে উদ্দীপকে কী কী দেওয়া থাকবে? তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে বি নটের মান দেওয়া থাকবে, থিটা নটের মান দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে। এবার প্রশ্ন করা হবে টি সময় পর ব্যাগের মান কত? ব্যাগের মান কত? প্রশ্ন করতে পারে টি সময় পর ব্যাগের দিক কোন দিকে? ব্যাগের দিক কোন দিকে? প্রশ্ন করতে পারে টি সময় পর ব্যাগ কত? টি সময় পর ব্যাগ কত? আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। তাহলে আমরা সিম্পলভাবে বলবো ভাইয়া এরকম, কোন একটা প্রাস আনুভূমিকের সাথে
থিটা নট কোণে নিক্ষেপ করা হলো, বি নট আদিবেগে নিক্ষেপ করা হলো। সে আমাদের এখানে গেল, এই পয়েন্টে তার ব্যাগ এদিকে, এক্স অক্ষ বরাবর ধরে নিলাম বি এক্স, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বি ওয়াই, কোণটা থিটা। এখন এই বি নটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, এক্স অক্ষ বরাবর বি নট কস থিটা নট, ওয়াই অক্ষ বরাবর বি নট সাইন থিটা নট। এবং এখান থেকে এখানে যাইতে সময় লাগে টি, টি এর মান দেওয়া থাকবে। তাহলে টি সময় পর সে এখানে গেল, এই পয়েন্টে তোমাকে তার কি জিজ্ঞেস করলো, ব্যাগের মান। মাথায় রাখবা পরীক্ষায় যখন বলবে ব্যাগের মান, ব্যাগের মান এর মান হচ্ছে বি বের করতে হবে, রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। পরীক্ষায় যখন বললো ব্যাগের দিক, ব্যাগের দিক, তখন তোমাকে বের করতে হবে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স বি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। পরীক্ষায় প্রশ্ন করা হলো, পরীক্ষায় প্রশ্ন করা হলো আমাদের ব্যাগ কত, ব্যাগ কত, তখন দুইটাই বের করতে হবে। কারণ ব্যাগ একটা ভেক্টর রাশি, এটার মানও আছে দিকও আছে। ব্যাগের মান বললে শুধুমাত্র ব্যাগের মান বের করব, ব্যাগের দিক বললে শুধুমাত্র ব্যাগের দিক বের করব, ব্যাগ বললে মানও বের করব, দিকও বের করতে পারবো। এখন যেটাই করো না কেন তোমার কার মান লাগবে, বি এক্স লাগবে, বি ওয়াই লাগবে, একবারে সোজা সাপটা হিসাব। আমরা করবো এরকম স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কী করব, সিম্পল, বি আমরা জানি বি এক্স ইকুয়ালস টু বি নট কস থিটা নট, আমাদের বি ওয়াই সমান আমরা জানি বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এবার আসি স্টেপ টু। স্টেপ টু, বি এক্স এখান থেকে পেয়ে গেছি, বি ওয়াই পেয়ে গেছি। দেখো বি নটের মান দেওয়া আছে, থিটা নটের মান দেওয়া আছে, বি এক্স বের হয়ে যাবে। বি নটের মান দেওয়া আছে, থিটা নটের মান দেওয়া আছে, জি এর মান মুখস্থ আছে, টি এর মান দেওয়া আছে, বি ওয়াই বের হয়ে যাবে। এবার আমরা বলতে পারবো বি ইকস টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, বি ইকস টু থিটা ইকস টু tan ইনভার্স ভি ওয়াই ডিভাইড বাই ভি এক্স। শেষ, এতটুকু করলে আমাদের ম্যাথ শেষ। আমাদের ম্যাথ আমরা আগামী ক্লাসে করাবো, তবে আজকে হচ্ছে তোমাকে আমরা বেসিকটা বলতেছি যে ফর্মুলা, অনেকে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারে না। তাহলে সিম্পল 3 ধরনের ফর্মুলা থাকতে পারে, তোমরা পারবে কিনা বলো তো? কঠিন লাগতেছে জিনিসগুলা? আমাদের বেসিকটা ক্লিয়ার থাকলে তখন খুবই ইজি। তাহলে আমরা পরীক্ষায় কিন্তু আবার অনেকে আমাকে জিজ্ঞেস করবে যে ভাই চিত্র আঁকা লাগবে কিনা। উত্তর হলো চিত্র আঁকার প্রয়োজন নাই। ম্যাথ করতে ম্যাথের জন্য চিত্র আঁকার প্রয়োজন নাই। প্রশ্ন হলো ভাই ফর্মুলাগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে? জি ভাইয়া, ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে। মানে তুমি ডাইরেক্ট এই ফর্মুলা, আমরা জানি বি এক্স সমান বি নট কস থিটা নট, আমরা জানি বি ওয়াই সমান বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, ডাইরেক্ট হয়ে যাবে। ওই আবার আগে থেকে ক্যালকুলেশন করে আনা লাগবে না, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো। এবং আমরা জানি বি ইকোস টু এত, আমরা জানি থিটা ইকোস টু এত, এই দুইটা বের করতে হলে বি এক্স লাগে, বি ওয়াই লাগে। এই ফর্মুলা দিয়ে বি এক্স বের করবো, এই ফর্মুলা দিয়ে বি ওয়াই বের করবো। পরীক্ষায় বি নট থিটা নট টি এর মান দেওয়া থাকবে। ইভেন ম্যাক্সিমাম সৃজনশীলের 3 নাম্বার প্রশ্ন, তোমরা আজকে বাসায় যেয়ে দেখবা বিভিন্ন সৃজনশীলগুলা, ম্যাক্সিমাম সৃজনশীলের 3 নাম্বার প্রশ্ন এরকম বলা হলো এত সেকেন্ড পর ব্যাগের মান কত, ব্যাগের দিক কত, ব্যাগ কত, এটাই শেষ, ম্যাথ শেষ। বি এক্স বের করবো, বি ওয়াই বের করবো, বি ইকুয়ালস টু রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স বি ওয়াই ডিভাইড বাই বি এক্স। এতটুকু করলে ফুল মার্কস, খালি ক্যালকুলেটর টিপে ক্যালকুলেশন করা। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। তোমরা বাসায় সৃজনশীলগুলো থেকে এই টাইপের ম্যাথগুলো দেখবা। তবে কথা হচ্ছে আমরা আমাদের মতো করে পরের ক্লাসে করাবো, বাট আপাতত যে কনসেপ্ট বলছি ম্যাথ এমনিই পারবা। তাও আমি তো একটা ফর্মালিটিস মেনটেন করার জন্য করাবো। বলো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্টেপ 1 দেন স্টেপ 2। ফর ক্যালকুলেটিং স্টেপ 2 উই নিড টু ক্যালকুলেট vx অ্যান্ড vy। সো vx অ্যান্ড vy এর ফর্মুলা আমার জানা আছে, করে ফেলবো। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার না হলে কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কি না একটু কনফার্ম করি। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতক্ষণ পর্যন্ত বের করলাম এখান থেকে এখানে যাওয়ার সময় তার ব্যাগ মানে শেষ ব্যাগ বের করলাম। এবার হচ্ছে তার স্মরণ কতটুকু হলো, স্মরণ বের করব। কি বের করবো? হে তার স্মরণ। আমরা
স্মরণ আজকে করে ফেলতেছি একটাই কারণে, এতক্ষণ পর্যন্ত যা জানছি এতটুকু দিয়ে করে ফেলা যাবে, মানে নতুন কোনো কিছু লাগবে না, শুধু সূত্র থেকে অ্যাপ্লাই করব। তো আমরা সেটা একটু করে ফেলি। ওকে, তাহলে আমরা জাস্ট ওই যে স্মরণ ক্যালকুলেশনটা দেখাই আমরা শেষ করে দিব। ম্যাথ আমরা আজকে করাবো না, আগামী ক্লাসে আমরা ম্যাথগুলো করাবো। আজকে হচ্ছে টপিকস ক্লিয়ার, এবং যেভাবে ক্লিয়ার করতেছি তুমি নিজে নিজে ম্যাথ করে ফেলতে পারবা, তাও আমি একটা করে করাই দিব। আসি, এবার হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে কোনো একটা প্রাসকে নিক্ষেপ করলাম, এত সেকেন্ড পর প্রাসের আনুভূমিক বেগ কত, উলম্ব বেগ কত, ব্যাগে কত, ব্যাগের মান কত, ব্যাগের দিক কত করা যাবে। বলা হলে প্রাসের আনুভূমিক বেগ কত, bx বের করব, উলম্ব বেগ কত, by বের করব, ব্যাগের মান কত, b বের করব, ব্যাগের দিক কোন দিকে, থিটা বের করব, ব্যাগে কত, বি অ্যান্ড থিটা দুইটাই বের করব, কারণ ব্যাগ একটা ভেক্টর রাশি, মানও আছে দিকও আছে। মান বললে শুধু মান, দিক বললে শুধু দিক, ব্যাগ বললে দুইটাই বের করতে হবে। বইতে করা থাকুক আর না থাকুক আমরা করব। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই জায়গায় অনেকেই ভুল করে ফেলে, তোমাদের আশা করি সেই সমস্যা হবে না। প্রাসকে নিক্ষেপ করলাম, সে উঠল। এই প্রাসটা বর্তমানে এই পজিশনে আছে, তার বেগ আবার আগের মতো দিস ইজ ভি এক্স অ্যান্ড দিস ইজ ভি ওয়াই। এই কোনটা থিটা, আদিবেগ ভি নট, কোনটা থিটা নট। এখন আমার কথা হচ্ছে আবার আগের মতো সেম কথা, ভাই সিম্পল কাহিনী হচ্ছে এটা, এই বরাবর ব্যাগ হচ্ছে ভি এক্স, এই বরাবর ব্যাগ হচ্ছে ভি নট কস থিটা নট, আর এই বরাবর ব্যাগ হচ্ছে ভি নট সাইন থিটা নট। কারণ আমরা জানি যার সাথে থিটা আছে সেটা হচ্ছে কস, যার সাথে থিটা নাই সেটা হচ্ছে সাইন। এবার এই বস্তুটা এখান থেকে এখানে যাইতে সময় লাগে কতক্ষণ, টি সেকেন্ড। এখন এখান থেকে এখানে যাওয়ার সময় তার যে সরণগুলো খেয়াল করো, এখানে তিন ধরনের সরণ আছে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণটাকে নাম দিচ্ছি এক্স। আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ, নাম দিচ্ছি হচ্ছে ওয়াই। আরেকটা হচ্ছে টোটাল সরণ। তুমি সিম্পল চিন্তা করো না, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এতটুকু, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে এতটুকু। টোটাল সরণ মানে কি, সে আগে ছিল এখানে, বর্তমানে এখানে, সরলরৈখিক দূরত্ব হচ্ছে টোটাল সরণ। এই টোটাল সরণটাকে নাম দিচ্ছি হচ্ছে আর। এবার তুমি পিথাগোরাসের ফর্মুলা দিয়ে নিশ্চয়ই বলতে পারবা ভাইয়া আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর মানে আমরা বলতে পারি এক্স আর ওয়াই জানলে আর জানা যায়, এক্স আর ওয়াই জানলে আর জানা যায়। এবং অনেক সময় বলা হয় সরণের দিক ধরে নিলাম থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা মান হচ্ছে কি ওয়াই বাই এক্স লম্ব ওয়াই ভূমি, তাহলে আমরা থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স বলতে পারবো। দেখো এখানকার আর মানে কি, এখানকার আর মানে হচ্ছে টোটাল সরণ, আর এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ বা আনুভূমিক সরণ, ওয়াই মানে হচ্ছে কি উলম্ব সরণ। তাহলে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আনুভূমিক সরণ, এক্স মানে হচ্ছে আনুভূমিক সরণ। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে উলম্ব সরণ, ওয়াই মানে হচ্ছে কি উলম্ব সরণ। আর মানে কি, আর মানে হচ্ছে মোট সরণ, আর মানে হচ্ছে মোট সরণ। থিটা মানে কি, থিটা মানে হচ্ছে সরণের দিক, থিটা মানে কি সরণের দিক। পিথাগোরাসের ফর্মুলা দিয়ে সরণ বের করে ফেললাম, মোট সরণও বের করলাম, সরণের দিকও বের করলাম। এখন এটার জন্য আমার কার মান জানা লাগবে, এক্স এর মান, ওয়াই এর মান। সেই এক্স এর এবং ওয়াই এর মানটাই আমরা এখন বের করব। এক্স এর মান এবং ওয়াই এর মান এটাই আমরা বের করব। এখন বলো আগে এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো, দেন আমরা বাকিটা বলতেছি। এখন আমাকে জাস্ট এক্স এবং ওয়াই বের করা লাগবে, এক্স বের করা লাগবে, ওয়াই বের করা লাগবে। এক্স মানে হচ্ছে আনুভূমিক দিয়ে কতটুকু সরণ হলো, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে কতটুকু সরণ হলো। এতটুকু সবার ক্লিয়ার কিনা আগে বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা। এক্স আর ওয়াই জানলে কিন্তু এখন আর এবং থিটা বের করা যায়। এখন আমি এক্স জানি কিনা, ওয়াই জানি কিনা সেটা আমরা একটু পরে দেখবো, বাট আমি এক্স আর ওয়াই জানি, আর এবং থিটার মান এভাবে লিখতে পারবো, এটা কি আমরা মানি একটু বলো। ওকে, তাহলে আমরা এবার করি ফর্মুলা করি, ভাই এক্স আর ওয়াই বের করব কিভাবে। আমরা তো ফর্মুলা জানি এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক কি না, ঠিক।
এবার যদি এক্স অক্ষ বরাবর করি ভাইয়া, এটা হচ্ছে কার সূত্র ভাই? এটা হচ্ছে সমত্বরণের সূত্র। কার সূত্র? সমত্বরণের সূত্র। আর সমবেগের সূত্র কি? এস ইকুয়ালস টু ভিটি। কার সূত্র? সমবেগের সূত্র। অথবা আমরা এভাবেও বলতে পারি ভাই, এখানে আপনি ত্বরণের মান শূন্য বসান, সমবেগের ত্বরণ শূন্য, ত্বরণের মান শূন্য হলে এস ইকুয়ালস টু বি নট ইন্টু টি। ওই বিটি আর বি নটটি সেম কথা, কারণ এক্স অক্ষ বরাবর তো সমবেগে যায়, আদিবেগ শেষ বেগ সব সেম। ওকে ওকে, তো আমরা এটা আলাদা করে না করি, ডাইরেক্ট এখান থেকেই করে ফেলি। যখন তুমি এক্স অক্ষ বরাবর কাউন্ট করবা, তাহলে এক্স অক্ষ বরাবর এস মানে কি? সরণ। কোন বরাবর সরণ? এক্স অক্ষ বরাবর সরণ এক্স ইকুয়ালস টু বি নট মানে আদিবেগ। কোন বরাবর আদিবেগ? এক্স অক্ষ বরাবর আদিবেগ। বি নট কস থিটা নট ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ। এ মানে কি? ত্বরণ। কোন বরাবর ত্বরণ? এক্স অক্ষ বরাবর ত্বরণ। এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে শূন্য ইন্টু সময় টি স্কোয়ার, এই পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সিম্পল এক্স ইকুয়ালস টু বি নট কস থিটা নট ইন্টু টি। এটা হচ্ছে আমার সূত্র। এটা হচ্ছে আমার সূত্র। কার সূত্র? আনুভূমিক সরণ বের করার সূত্র, এক্স ইকুয়ালস টু বি নট কস থিটা নট ইন্টু টি। কারণ আমরা জানি আনুভূমিক বেগ সবসময় বি নট কস থিটা নট, এবং বেগের সাথে ওই যে এস ইকুয়ালস টু বিটি করলে হয় বি নট কস থিটা নট ইন্টু টি। এবার আসি উলম্ব সরণ ওয়াই। তাহলে সিম্পল, আবার আগের ফর্মুলা। এস মানে সরণ। কোন সরণ? ওয়াই অক্ষ বরাবর সরণ। ওয়াই অক্ষ বরাবর সরণকে নাম দিচ্ছি ওয়াই ইকুয়ালস টু বি নট মানে কি? আদিবেগ। কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? বি নট সাইন থিটা নট ইন্টু সময় টি প্লাস হাফ ইন্টু এ মানে কি? ত্বরণ। কোন বরাবর ত্বরণ? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে বি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ওয়াই বের করার সূত্র। এটা হচ্ছে ওয়াই বের করার সূত্র। আবারও বলতেছি, এটা হচ্ছে কি বের করার সূত্র? ওয়াই বের করার সূত্র। তাহলে আনুভূমিক সরণ বের করব এই সূত্র দিয়ে, উলম্ব সরণ বের করব এই সূত্র দিয়ে। আনুভূমিক আর উলম্ব সরণ বের করার পর মোট সরণ এবং সরণের দিক বের করব এই সূত্র দিয়ে। কারণ এখানে আমার এক্স আর ওয়াই লাগবে, মান জানলে এখানে বসে দিলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আবার হুবহু আগের মতো। তাহলে দেখো বি নট জানা থাকবে, থিটা নট জানা থাকবে, টি জানা থাকবে। বি নট থিটা নট টি জানা থাকবে, এক্স বের করা যাবে, ওয়াই বের করা যাবে। এক্স আর ওয়াই এর মান বের করে আমরা বলবো আমাদের আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমরা বলবো থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, লম্ব বাই ভূমি আমাদের পিথাগোরাস দিয়ে করলাম। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু কনসেপ্ট সবার 100% ক্লিয়ার কিনা? জাস্ট আমরা গতির সূত্র করছি, এখানে আমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখতেছি, অলওয়েজ আনুভূমিকভাবে চিন্তা করতে হবে, উলম্বভাবে চিন্তা করতে হবে। আনুভূমিকভাবে আদিবেগ বি নট কস থিটা নট, শেষ বেগ হচ্ছে বি এক্স, আনুভূমিকভাবে সরণ হচ্ছে এক্স, ত্বরণ হচ্ছে শূন্য। উলম্বভাবে আমাদের আদিবেগ বি নট সাইন থিটা নট, শেষ বেগ বি ওয়াই, আমাদের সময় তো সবার জন্য সেম, আমাদের ত্বরণ হচ্ছে মাইনাস জি, এবং উলম্বভাবে সরণটা হচ্ছে ওয়াই। শেষ মানে এক্স অক্ষ চিন্তা করলে সব এক্স, ওয়াই অক্ষ চিন্তা করলে সব ওয়াই। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবার আমাদের এই কনসেপ্টের ফিনিশিং, মানে অলরেডি আমরা করে ফেলছি। এবার হচ্ছে প্রাসের সমীকরণ। প্রাসের সমীকরণ, প্রাসের সাধারণ সমীকরণ, প্রাসের সাধারণ সমীকরণ, প্রাসের সাধারণ সমীকরণ। দেখো সিম্পল, একটু আগে জানছি এক্স ইকুয়ালস টু বি নট কস থিটা নট ইন্টু টি, একটু আগেই আলোচনা করছি। ওয়াই ইকুয়ালস টু জানলাম বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার সিম্পল কথা হলো ভাইয়া ওয়াই বের করব, কিন্তু সময় তো আমার জানা নাই। ওয়াই বের করব কি জানা নাই? ওয়াই বের করব সময় জানা নাই।
যদি ওয়াই বের করবে সময় জানা না থাকে সময় কোত্থেকে বের করব এখান থেকে বের করব কি এক্স ইকুয়ালস টু যদি বি নট কস থিটা নট হয় তাহলে টি ইকুয়ালস টু কী হবে টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই বি নট কস থিটা নট হবে। এই যে টি এর মান এই টি এর মানটা আমরা যাইয়া এখানে বসাই দিব মানে সিম্পল কথা হচ্ছে সময় আমার দেওয়া নাই কিন্তু সময় আমার লাগবে সেই সময়টা আমরা এখান থেকে বের করব বের করার পর এখানে বসাই দিই ওয়াই ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট ইন্টু সময়ের জায়গায় সময়ের ফর্মুলা বসাই দাও এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার এর মাটিকে স্কোয়ার করবো স্কোয়ার করলে উপরে এক্স স্কোয়ার নিচে বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট তাহলে দেখো এখান থেকে বি নট চলে যাবে সাইন থিটা বাই কস থিটাকে বলতে পারি টেন থিটা তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু টেন থিটা নট ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু y equals to tan theta not into x মাইনাস আমাদের এখানে উপরে লেখা যায় g উপরে g আছে ডিভাইড বাই নিচে 2 b নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট ইন্টু আমরা এটাকে এক্স স্কোয়ার দিলাম মানে জাস্ট এক্স এবং এক্স স্কোয়ার এদেরকে আলাদা রাখলাম এক্স এবং এক্স স্কোয়ার এদেরকে কী রাখলাম আলাদা রাখলাম যেহেতু কোনো একটা নির্দিষ্ট প্রাসের ক্ষেত্রে থিটা নট এর মান নির্দিষ্ট বি নটের মান নির্দিষ্ট থিটা নটের মান নির্দিষ্ট তাহলে আমরা বলতে পারি প্রথম কথা হচ্ছে এটাকে আমরা বলি প্রাসের সাধারণ সমীকরণ এটা হচ্ছে কি প্রাসের সাধারণ সমীকরণ সূত্র হিসেবে মুখস্থ করতে হবে ওয়াই ইকুয়ালস টু টেন থিটা নট ইন্টু এক্স মাইনাস জি বাই টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে ভাইয়া আপনি ওয়াই এর সমীকরণ এটাও বললেন আবার এটাও বললেন পরীক্ষায় আমরা কোনটা বসাবো প্রশ্ন আসে না সিম্পল কথা ভাইয়া আপনি এটা দিয়েও ওয়াই বের করা যায় এটা দিয়েও ওয়াই বের করা যায় হ্যাঁ এটা প্রাসের সাধারণ সমীকরণ এখন আমরা কি পরীক্ষা এটা ব্যবহার করব না নাকি এটা করব নাকি এটা করব না এটা করব কোনটা করব একবারে সোজা সাপটা আনসার দেখো এখানে ওয়াই বের করতে হলে সময় লাগে কিন্তু এখানে আমার সময় লাগে না আবার এখানে ওয়াই বের করতে গেলে এক্স লাগে এখানে কিন্তু এক্স লাগে না সো আমার কথা হচ্ছে টি দেওয়া থাকলে এটা করব টি দেওয়া থাকলে এই ফর্মুলা করব আর এক্স দেওয়া থাকলে এই ফর্মুলা করব আশা করি কারোর সমস্যা হবে না এক্স দেওয়া থাকলে এই ফর্মুলা করব এক্স দেওয়া থাকলে শেষ টি দেওয়া থাকলে এই ফর্মুলা লিখবো এক্স দেওয়া থাকলে এই ফর্মুলা শেষ দুটোই ডাইরেক্ট ব্যবহার করা যাবে এটাও ডাইরেক্ট ব্যবহার করা যাবে এটাও ডাইরেক্ট ব্যবহার করা যাবে পরীক্ষায় যদি টি দেওয়া থাকে সময় দেওয়া থাকলে এই ফর্মুলা ব্যবহার করব আর যদি পরীক্ষায় এক্স দেওয়া থাকে মানে আনুভূমিক সরণটা যদি দেওয়া থাকে তখন এটা ব্যবহার করব আগামী দিন আমরা সামনে সৃজনশীল যখন আনসার করব তখন দেখবা যে আমরা কোন সময় কোনটা ব্যবহার করতেছি তাহলে আমরা এটাকে আমরা বলি প্রাসের সাধারণ সমীকরণ এটাকে বলি কি প্রাসের সাধারণ সমীকরণ এবং এখানে একটা জিনিস কি জানো এই টেন থিটা নট এটা একটা ধ্রুবক আর জি বাই টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট এটা আরেকটা ধ্রুবক তো প্রথম ধ্রুবকটাকে মনে করো নাম দিলাম টেন থিটা নট এটা একটা ধ্রুবক আবার জি ডিভাইডেড বাই টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট এটা একটা ধ্রুবক এই ধ্রুবকটাকে নাম দিলাম এ এই ধ্রুবকটাকে নাম দিলাম বি মানে একটা ধ্রুবককে নাম দিলাম এ আরটাকে নাম দিলাম বি যদি এরকম হয় তাহলে এটাকে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু এ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার যা একটি পরাবৃত্তের সমীকরণ সুতরাং প্রাসের গতিপথ পরাবৃত্তাকার শেষ আজকের ক্লাস পরাবৃত্তাকার অনেকে প্রশ্ন করো ভাইয়া এই জিনিসটা কোত্থেকে পাইলেন আমরা জাস্ট এখানে কনস্ট্যান্ট দিলাম এটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম বি তাহলে শেষ আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস বি এক্স ওয়াই স্কয়ার মানে এত বড় না লিখে জাস্ট নতুন করে একটা কনস্ট্যান্ট দিলাম আর কি যদিও আমার এটা লাগবে না জাস্ট কথা হচ্ছে এটা দেখাচ্ছে কিরকম এই ধরনের কোনো ইকুয়েশন থাকলে তাকে আমরা বলি পরাবৃত্তের সমীকরণ এখন প্রশ্ন হলো ভাই পরাবৃত্ত কি তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে একটা অধ্যায় পাবা 6 নম্বর অধ্যায় কনিক্স সেই কনিক্সে তুমি 3 ধরনের কনিক্স পাবা একটা হচ্ছে পরাবৃত্ত একটা হচ্ছে উপবৃত্ত একটা হচ্ছে অধিবৃত্ত সেখানে গেলে তুমি শিওরলি বলতে পারবা যে আমাদের এটা কি তখন দেখবে এটা খুবই দেখে বলা যায় এটা পরাবৃত্তের সমীকরণ সো আপাতত মুখস্থ করতে হবে যে এটা হচ্ছে এটা পরাবৃত্তের সমীকরণ অতএব প্রাসের গতিপথ পরাবৃত্তাকার এবার যখন বই পড়তে যাবা তখন যাইয়া ঝামেলায় পড়বা কি ঝামেলায় পড়বা তপন স্যারের বইতে লেখা আছে পরাবৃত্তাকার আর ইসাক স্যারের বইতে লেখা আছে অধিবৃত্তাকার কোনটা সঠিক হচ্ছে এটা পরাবৃত্তাকার কেন সঠিক সেকেন্ড ইয়ারে গেলে বুঝবা তো
আমাদের এতটুকু পর্যন্ত আমাদের আজকের ক্লাস, এর বেশি আমরা যাব না। প্রাসের কনসেপ্ট শেষ, মানে কনসেপ্ট শেষ মানে হচ্ছে প্রাসের বেসিকটা শেষ। এরপরে যে সর্বোচ্চ উচ্চতা, উত্থানকাল, পতনকাল, আণবিক পাল্লা এগুলো বের করতে হবে না, আগামী ক্লাসে বের করব। এবং ততটুকু বের করে আমরা সাথে সাথে আরও কিছু জিনিস পড়বো। আপাতত এতটুকুই আমাদের আজকের জন্য এনাফ, যে প্রাসের মেইন বেসিক যে বেসিকটা, সেই বেসিকটা দেওয়া শেষ। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। না হয় শেষ। তাহলে আমি দেখলাম কি সোজা সাপটা হিসাব হচ্ছে ভাইয়া আমাদের এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। এক নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাক বের করা, দুই নম্বর প্রশ্ন হচ্ছে সরণ বের করা। যদি ব্যাক বের করতে হয় বিএক্স জানা লাগে, বিওয়াই জানা লাগে। বিএক্স বের করার জন্য বি নট কস থিটা নট ফর্মুলা, বিওয়াই হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই দুইটা বের করতে পারলে বি সমান রুট ওভার বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার, দিকটা হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বিওয়াই বাই বিএক্স। ভাই এই ধরনের প্রশ্ন আসলো না, আসবে কি সরণ। সরণের ফর্মুলা আসলে জাস্ট আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর সরণ এক্স, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ যদি এক্স হয়, এক্স ইকুয়ালস টু বি নট কস থিটা নট ইনটু টি, আর ওয়াই অক্ষ বরাবর সরণ যদি ওয়াই হয়, ওয়াই ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই বের করতে পারবো। এক্স আর ওয়াই জানলে মোট সরণ আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই সরণের দিক হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ভাই আমি বিএক্স বের করলাম, বিওয়াই বের করলাম, আমরা আর বের করলাম, থিটা বের করলাম। এবার হচ্ছে আমাদের ওয়াই তো একটা গেল ওইটা, আর একটা হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণের একটা ওয়াই আছে, ওয়াই ইকুয়ালস টু ট্যান থিটা নট ইন্টু এক্স মাইনাস জি বাই টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা করতে পারবো। তবে আমরা এই দুইটা ফর্মুলা যেহেতু একই টাইপসের, যখন সময় দেওয়া থাকবে তখন করব এই ফর্মুলা, কারণ এই ফর্মুলার সময় দরকার। আর যখন আমাদের এক্স দেওয়া থাকবে আনুভূমিক সরণ, তখন আমরা করব এটা, কারণ এই ফর্মুলা আমার এক্স দরকার। আশা করি বুঝতে পারছো কোন সময় কোনটা দরকার। আমি এটা লাল কালার করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এটা হচ্ছে আজকের ক্লাসের ফুল কথা, একসাথে বলে দিলাম। অনেকের জন্য এগুলো মারাত্মক লেভেলের কঠিন, কিন্তু মারাত্মক লেভেলের কঠিনের কিছু নাই। যে আমরা উপাংশের কনসেপ্টে যদি ক্লিয়ার না থাকলে খুব ঝামেলায় পড়ে যেতাম। উপাংশের কনসেপ্টটা এখানে খুব বেশি বেশি কাজে লাগতেছে। যে আমরা লম্ব উপাংশ যেটা পড়ছিলাম, লম্ব উপাংশের কনসেপ্টটা খুব প্রচুর কাজে লাগবে এখানে। বলো এতটুকু আশা করি সবার ক্লিয়ার। ওকে, কারো কোনো কনফিউশন আছে? নাই। যেহেতু সবার ক্লিয়ার, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।